নোয়াখালী টিমটা জিতছিল না দেখে হাসান মাহমুদকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় নাই। হাসান মাহমুদ কাগজে কলমে এই টুর্নামেন্টে পাওয়ার প্লের সেরা বোলার, ইভেন এতই সেরা বোলার তার ধারের কাছে পাওয়ার প্লেতে আসলে কেউ নাই। 12 ওভার বোলিং করেছেন, পাওয়ার প্লেতে 59 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন। 12 ওভার মানে 72 বল, পাওয়ার প্লেতে 72 বলের মধ্যে মাত্র 59 রান দিয়ে তিনি 5টা উইকেট পেয়েছেন। তার ইকোনমি রেটটা 4.92। মোস্ট ইম্পর্টেন্টলি এই টুর্নামেন্টে 70% বল তিনি পাওয়ার প্লেতে ডট করেছেন। 70% বল ডট বল করেছেন। দুর্দান্ত বোলিং করছেন তিনি পাওয়ার প্লেতে। পুরানো বলে একটু পাওয়ার প্লের চাইতে পিছিয়ে, বাট দুর্দান্ত বোলিং করছেন তিনি পাওয়ার প্লেতে। বিশেষ করে রংপুর রাইডার্সের সঙ্গে জেতা ম্যাচটা তো আমি বলবো যে আসলে হাসান মাহমুদের যে অবদানটা ছিল, ডেথ ওভার্সে যে উইকেট পেয়েছেন, তার চাইতে ইম্পর্টেন্ট ম্যাটারটা হচ্ছে পাওয়ার প্লেতে যে বোলিংটা তিনি করে দিয়ে গেছেন। লিটন কুমার দাসকে যে ট্র্যাপটা বা যে সেট আপটা করে তিনি উইকেটটা নিয়েছেন, খেয়াল করে দেখবেন প্রথম 2টা বল লিটন কুমার দাসকে সেই জায়গাটায় আউটসুইং করেছেন। আউটসুইং মানে সেই লেভেলের আউটসুইং, এবং হিন্ট অফ মুভমেন্টটা আসলে এত চমৎকার আউটগোয়িং বল ছিল, সত্যিকার অর্থে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখতে হয়েছে। পরের বলতে একটা শর্ট অফ লেন্থের বল ইনকামিং, এবং একদম শার্প ইনকামিং। এই যে আউটগোয়িং তারপর ইনকামিং, এরপর একটা বল তিনি করেছেন আসলে ইনকামিং একটু সামনের দিকে পিচ করে, লাস্টে যে বলটা ইনকামিং করেছেন কিচ্ছু করার আসলে ছিল না। মানে এর চাইতে মারাত্মক বল, মানে এখানে লিটন কুমার দাস আসলে কিছু করার ছিল না। এত বড় সুইং যদি করে বা এত বড় মুভমেন্ট যদি হয় বলে, এইখানে ব্যাটসম্যানের আসলে খুব বেশি কিছু করার থাকে না। দুর্দান্ত সুইং তিনি করিয়েছেন, এবং সেট আপটা চমৎকার। যে একজন বোলারের যখন 2 ধরনের বিষয় থাকে, যে বের করে নিয়ে যাওয়া ঢোকানো, এই বিপিএলে হাসান মাহমুদকে আসলে খুব রিদমে মনে হচ্ছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অল দ্য ইয়াং কিডস ওয়াচিং আউট দেয়ার, এবং যারা ইয়াং ক্রিকেটার আছেন, এরকম বড় বড় সুইংয়ের বিষয়টা যদি জানতে চান বা মুভমেন্টের বিষয়টা জানতে চান, এই কারণেই আসলে এই ভিডিওটা করা। বিশেষ করে আমি একটা বল, যেহেতু একটা ক্লোজ ফ্রেম পেয়েছি, একটা ক্লোজ ফ্রেম যেখানে আসলে আউটগোয়িং বলের সিম পজিশনটা হাসান মাহমুদ কিভাবে করেন, সেই জায়গাটা যদি একটু দেখাই আপনাদেরকে। বিশেষ করে হাসান মাহমুদের ফিঙ্গার যদি দেখেন, একটু স্প্রেডেড ফিঙ্গার থাকে। হাসান মাহমুদের ফিঙ্গার দুইটা কিন্তু ক্লোজ থাকে না, একটু স্প্রেডেড ফিঙ্গার থাকে। এবং সিম পজিশনটা যদি খেয়াল করে দেখেন, যে মিডল ফিঙ্গারটা সিমের বাইরেই থাকে মোটামুটি, ইন্ডেক্স ফিঙ্গারটা সিমের বাম পাশের যে অংশের একেবারে কোনায় ঘেঁষা থাকে, এবং ডান পাশের ফিঙ্গারটা সিমের ডান পাশের থেকেও আরেকটু বাইরে থাকে, অনেক বেশি মাত্রা স্প্লিটেড ফিঙ্গার থাকে। সিম পজিশনটা দেখবেন যে একদম টুয়ার্ডস দ্য থার্ড ম্যান অফ দ্য ব্যাটার, এবং রিলিজিং যখন করছেন, রিস্ট স্ন্যাপিংটা, হাসান মাহমুদের রিস্ট স্ন্যাপিংটা ইটস রিয়েলি গুড। আমরা রিপন মন্ডলের রিস্ট স্ন্যাপিং নিয়ে অনেক কথা বলেছি, বাট হাসান মাহমুদের রিস্ট স্ন্যাপিংটা আসলে একদম শিল্পীর তুলির আঁচড় থেকেও অনেক মনোমুগ্ধকর, অনেক স্নিগ্ধ এবং অনেক নিখুঁত। প্রয়াত জ্যাকি স্যার এই রিস্ট স্ন্যাপিং এবং ব্রাশিং নিয়ে আমাদের অনফিল্ডের পর্দায় কথা বলেছিলেন। যারা সেই ভিডিওটা সে সময় দেখেছেন তারা অনেক বেশি রিলেট করতে পারবেন। যে এনিওয়েজ, জ্যাকি স্যারের কথা বলার সময় আসলে একটু মানে কাটা দিয়ে উঠলো আর কি। এনিওয়েজ, জ্যাকি স্যার একটা ভিডিওতে এরকম আমাদেরকে জানিয়েছিলেন যে যারা স্ন্যাপিং করে আবার যারা ব্রাশিং করে, তাদের 2 ধরনের বলের বৈশিষ্ট্য যে, এবং হাসান মাহমুদকে নিয়েও তিনি কথা বলেছিলেন যে হাসানের রিস্ট স্ন্যাপিংটা যখন আউটগোয়িং তখন রিস্ট স্ন্যাপিংটা কীরকম, যখন ইনকামিং তখন রিস্ট স্ন্যাপিংটা কীরকম। এই 2টা জায়গা নিয়ে জ্যাকি স্যার আমাদের অনফিল্ডের পর্দায় কথা বলেছিলেন। এবং হাসানের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গার অন্যতম বিষয়টা হচ্ছে যে ফিঙ্গার স্প্লিট করাটা, মানে স্প্রেড করাটা, এই জায়গাটা, এবং তার রিস্টের ব্যবহারটা। ইভেন ইন্ডিয়া ট্যুর যখন বাংলাদেশ করেছিল, তখন রোহিত শর্মাকে আউট করেছিলেন হাসান মাহমুদ, এবং চমৎকার তার এই যে বৈশিষ্ট্যটা নিয়ে তখনই আমরা কথা বলেছিলাম যে ফিঙ্গারটাকে যেভাবে স্প্রেড রাখতে হয়, সেটা খুব ভালো মতো তিনি রাখেন। মানে তার বৈশিষ্ট্যের জায়গাটা এবং রিস্টের ব্যবহারটা, রিস্ট স্ন্যাপিংয়ের যে জায়গাটা, ইটস রিয়েলি গুড। এই টুর্নামেন্টে হাসানকে একটা ক্রেডিট আসলে দিতে হবে। নোয়াখালী ম্যাচ জিতছিল না, হাসানের যে বৈশিষ্ট্যগুলো বোলিংয়ের, একেবারে আসলে মানে উই ওয়ার নট গেটিং দ্য অপরচুনিটিস টু টক অ্যাবাউট হাসান মাহমুদ, বিকজ যেহেতু অন্যান্য টিমের প্লেয়াররা ভালো খেলছিলেন, লাইমলাইটটা কেড়ে নিচ্ছিলেন, কথাবার্তা তাদেরকে নিয়ে বেশি হচ্ছিল, এবং নোয়াখালী সত্যিকারের অর্থে নোয়াখালীর মাঠের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল না যে নোয়াখালী আসলে জিততে চায় বা জিততে এসেছে, বা তারা তাদের জেতার ব্যাপারে তাড়না আছে। এই ম্যাচটা নোয়াখালীকে পারফর্ম করতে দেখা গেছে, ইটস গুড। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে দিনের বেলার ম্যাচে শৈত্যপ্রবাহের সময়টায় যারাই আগে ব্যাটিং করেছে সবাই কিন্তু মোটামুটি ধরা খেয়েছে। দেখেন যে বিষয়টা ঘটে, যে
প্রত্যেকটা ব্যাটসম্যানেরই তো ল্যাকিংয়ের জায়গা থাকে, ছোটোখাটো ল্যাকিং তো থাকবে, বড়সড় ল্যাকিংও থাকবে, কিন্তু উইকেট যখন আসলে একটু বেটার উইকেটে খেলা হবে তখন এই ল্যাকিংগুলোর ছাপিয়েও কিন্তু ব্যাটসম্যান তার পারফরমেন্সের জায়গাগুলো অনেকভাবে ওভারকাম করতে পারেন। কিন্তু যখন অনেক বেশি ফগি কন্ডিশনে খেলা হবে, নোয়াখালী 2টা ম্যাচ খেলেছে কিন্তু একদম শৈত্যপ্রবাহের সময়, একদম ফগি কন্ডিশনে, দিনের বেলার প্রথম ইনিংস। সো ওই সময়টায় আসলে বোলারের খুব বেশি কিছু করার থাকে না, ব্যাটিং টিম মানে ব্যাটিং সাইড এত বেশি খারাপ পারফর্ম করে ফেলে দেখে। সো আমার যদি ক্ষমতা থাকতো আমি মানে দিনের বেলা ম্যাচই রাখতাম না এই সময়। দিনের বেলা এই সিজনে দিনের বেলা বিপিএল এর টি-20 ম্যাচ, মানে এই দেশে টি-20 ম্যাচ হয়, এটাই তো আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্যের জায়গা আমার কাছে মনে হয়। প্লেয়িং স্ট্যান্ডার্ডটা অনেক বেশি মাত্রায় কমে যায়। আর এখন তো আসলে একটা ভেন্যুতে সব খেলা হচ্ছে, উইকেটগুলোর উপর এক ধরনের প্রেশার পড়ছে, কোয়ালিটি ক্রিকেটটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, বা এটা খুবই স্বাভাবিক। বাট আজকে নোয়াখালী জিতেছে, ইটস গুড টু সি। নোয়াখালী অন্তত পয়েন্ট টেবিলে এবং তারা এমন একটা টিমকে আসলে হারিয়েছে যে টিমটা আসলে 1-2-3-এর মধ্যে আছে, বা টুর্নামেন্টের শিরোপা রেসের জন্য অন্যতম বড় দাবিদার। এনিওয়েজ, হাসান মাহমুদ ভালো শেপে আছেন, ভালো করছেন। ইটস রিয়েলি এ গুড ম্যাটার ফর বাংলাদেশ ক্রিকেট, এবং আমার কাছে মনে হয় যে হাসানের এই শেপটা হাসান বজায় রাখবেন, কন্টিনিউ করবেন এবং এটাকে ধরে রাখবেন। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।